আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, বেনিয়ামিন নেতানিয়াহু এমন একটি সিদ্ধান্ত নিয়েছেন যা একই সঙ্গে হামাস, ফিলিস্তিনি, গাজাবাসী, আইডিএফ অর্থাৎ ইসরায়েলের ডিফেন্স ফোর্স এবং জিম্মিদের আত্মীয়স্বজন সবার জন্যই ক্ষতিকর হয়ে উঠতে পারে বলে বিশ্লেষকরা বলছেন। কি সিদ্ধান্ত তিনি নিয়েছেন এবং কিভাবে সংশ্লিষ্ট এই লোকগুলোর ক্ষতি করবে, বেনিয়ামিন নেতানিয়াহুর পরিকল্পনায় কি আছে, তাই বিশ্লেষণ করব এই ভিডিওতে। বৃহস্পতিবার রাতে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা একটা বৈঠকে বসেছে। কোথাও কোথাও বলা হয়েছে যে রাতভর এই নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক বসেছে এবং বৈঠকের পর শুক্রবার সকালে একটি খবর দেওয়া হয়েছে যে ইসরায়েলের মন্ত্রিসভা গাজা সিটি পুরো নিয়ন্ত্রণে নিয়ে যাবে ইসরায়েল, এই প্রস্তাবকে অনুমোদন করেছে। এবং মন্ত্রিসভাতে যারা ওখানে ছিলেন তারা সবাই বেশিরভাগ লোক এই গাজাকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসার পক্ষে ভোট দিয়েছে। কিন্তু ইসরায়েলের সবাই যে বেনিয়ামিন নেতানিয়াহুর এই প্রস্তাব তার পক্ষে এমনটি নয়। যেমন ধরুন, ইসরায়েলের সেনাপ্রধান এই প্রস্তাবের পক্ষে নয়, তিনি এর বিপক্ষে নিজের মতামত সে দেশের গণমাধ্যমে প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে এই বিষয়টি যারা জিম্মি হয়ে আছে হামাসের কাছে তাদের জীবনের নিরাপত্তাকে বিঘ্নিত করবে এবং এই যে 2 বছর ধরে প্রায় চলা এই যুদ্ধে ইসরায়েলের ক্লান্ত সেনাদের উপরে আরো বেশি চাপ প্রয়োগ করবে। এবং জিম্মিদের যে আত্মীয় স্বজন রয়েছে তারা সেখানে প্রতিবাদ শুরু করে দিয়েছে। তারা নিজেদের হাত চেইন দিয়ে বেঁধে প্রতিবাদ জানাচ্ছে এবং তারা বলছে যে এতে করে এই জিম্মিদের জীবিত থাকার সম্ভাবনাকে নষ্ট করবে এবং তারা বলছে যে এইসব কাজগুলো বেনিয়ামিন নেতানিয়াহু তার নিজের স্বার্থে করছেন। এছাড়াও ইসরায়েলের ভেতরে ইসরায়েলের বিশেষ বাহিনীর একজন সাবেক কমান্ডার তিনি বলেছেন যে এই বিষয়টি সবার জন্যই ক্ষতিকর হয়ে উঠবে। এটি হামাসের জন্য ক্ষতিকর হবে, ইসরায়েলের মানুষের জন্য ক্ষতিকর হবে, ইসরায়েলের সেনাবাহিনীর জন্য ক্ষতিকর হবে, ফিলিস্তিনিদের জন্য ক্ষতিকর হবে, সবার জন্য ক্ষতিকর হবে এবং সবাই মিলে একটা মাংস পেষণ করার যন্ত্রের ভিতরে চলে যাবে বলে তিনি উদাহরণ দিয়েছেন। কেন? তিনি বলেছেন যে এখানে এই যুদ্ধটা বা এই যে জায়গাটা দখল করে নেওয়ার কথা বলা হয়েছে পুরোপুরি, তা হয়তো ইসরায়েল ধীরে ধীরে করবে এবং এতে করে সবারই ক্ষতির পরিমাণ বাড়বে। তাহলে পরিকল্পনায় কি বলা হয়েছে সেটি আবার বলি। পরিকল্পনায় বলা হয়েছে যে গাজা উপত্যকার যে গাজা সিটি রয়েছে সেই গাজা সিটি পুরোপুরি দখল করে নেবে ইসরায়েল। এই গাজা সিটিতে বর্তমানে 10 লাখের মতো মানুষ বসবাস করে। এমনিতেই গাজার 75% জায়গার উপরে ইসরায়েল দখলে নিয়েছে। হয় সেখানে ধ্বংসস্তূপ তৈরি হয়েছে, অথবা তাদের সামরিক নিয়ন্ত্রণের অধীনে রয়েছে, অথবা ইসরায়েলের প্রত্যাশা অনুযায়ী সেই জায়গাগুলো ফাঁকা করে রাখা হয়েছে। এখন জাতিসংঘের হিসাব অনুযায়ী ইসরায়েলের নিয়ন্ত্রণে গাজার 87% জায়গা রয়েছে, অর্থাৎ বাকি 13% জায়গা এখন ইসরায়েল নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে যাবে। বেনিয়ামিন নেতানিয়াহু নিজের পরিকল্পনা আগে জানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন যে গাজা সিটির মানুষগুলোকে তিনি সরিয়ে নিয়ে যেতে চান এবং যেখানে তিনি সরিয়ে নিয়ে যাবেন সেটিকে একটা বন্দি শিবির হিসেবে অনেকেই সমালোচনা করেছেন এবং তিনি এই জায়গা থেকে হামাসকে দূর করতে চান বলে তিনি জানিয়েছেন। এবং পুরো জায়গা দখলে নেওয়ার পর গাজাতে একটা সরকার গঠন করা হবে, যে সরকারে হামাস থাকবে না এবং ফিলিস্তিন কর্তৃপক্ষ থাকবে না। তৃতীয় কোনো একটা আরব দেশ সেখানে সরকার গঠন করবে বা গাজা পরিচালনা করবে। বেনিয়ামিন নেতানিয়াহু মেনশন করেননি যে কোন দেশ এসে কোন আরব জাতিগোষ্ঠী এখানে গাজার নিয়ন্ত্রণ নেবে এবং শাসন কাজ পরিচালনা করবে, সে ব্যাপারে তিনি কোনো ধারণা দেননি। তিনি শুধু স্পষ্ট করে বলে দিয়েছেন যে সেখানে হামাস থাকবে না এবং শাসন ক্ষমতা থাকবে না ফিলিস্তিন কর্তৃপক্ষের হাতেও। বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন যে তিনি গাজা পরিচালনা করতে চান না, কিন্তু গাজার নিরাপত্তার বিষয়টি ইসরায়েলের হাতে থাকবে এবং তিনি চান যে ইসরায়েলের চারপাশে একটা নিরাপত্তা বলয় তৈরি হয়ে যাক। এই যে গাজা পুরোপুরি ইসরায়েলের নিয়ন্ত্রণে নিয়ে যাওয়ার পাশাপাশি বেনিয়ামিন নেতানিয়াহু এই যুদ্ধ বন্ধ করার জন্য বেশ কয়েকটি নীতিমালার প্রচার করেছেন। কি সেগুলো? নাম্বার 1, হামাসকে নিরস্ত্র করা। নাম্বার 2, পুরো এলাকাকে সামরিক নিয়ন্ত্রণের বাইরে নিয়ে আসা। নাম্বার 3, পুরো এলাকায় ইসরায়েলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। নাম্বার 4, জিম্মিদেরকে জীবিত এবং মৃত ফিরিয়ে নিয়ে আসা। নাম্বার 5, সেখানে একটা তৃতীয় সরকার গঠন করা, যে সরকারে হামাস থাকবে না বা যে সরকারে ফিলিস্তিন কর্তৃপক্ষ থাকবে না। কিন্তু এখন
ইসরায়েলের ভেতরেও এই নিয়ে প্রতিবাদ চলছে এবং আপনারা বলতে পারেন যে বেনিয়ামিন নেতানিয়াহু সর্বাধিক ভোট পেয়ে তার ক্যাবিনেটে এই প্রস্তাব পাশ করাতে পারলেও ইসরায়েল দেশটির ভিতরে এখন এই নিয়ে পক্ষ বিপক্ষ তৈরি হয়ে গেছে। অর্থাৎ ইসরায়েলে দুই ধরনের মতবাদ এখন ব্যাপকভাবে আছে। একদল চায় যে হামাসের সঙ্গে একটা চুক্তির মাধ্যমে যেসব জিম্মিরা রয়েছে এখনো বন্দী হামাসের কাছে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হোক এবং এই যুদ্ধটা বন্ধ করা হোক। কোনো কোনো গণমাধ্যমে বলা হয়েছে যে জনতার মধ্যে এই মনোভাবই বেশি। আবার এর বিপরীতে বেনিয়ামিন নেতানিয়াহু তার জোটের সরকারের যারা সঙ্গী রয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে তো পুরো গাজা দখল করে নেওয়ার একটা পরিকল্পনার কথা বলে দিয়েছেন। এখন অস্ট্রেলিয়ার তরফ থেকে এই প্রস্তাবকে বাস্তবায়ন না করার জন্য তাগিদ দেওয়া হয়েছে। তারা বলছেন যে পুরো গাজা যেন দখল করে নিয়ে নেওয়া না হয়। ডোনাল্ড ট্রাম্প পুরো বিষয়টিকে বেনিয়ামিন নেতানিয়াহুর হাতে ছেড়ে দিয়েছেন এবং এই বিষয়টি ইসরায়েলের বিষয় বলে আগেই জানিয়ে দিয়েছেন। সুতরাং এখন আন্তর্জাতিকভাবে এই বিষয়টি সবচেয়ে আলোচিত একটা বিষয় হয়ে উঠেছে। আপনারা জানেন যে ফ্রান্স, যুক্তরাজ্য এবং কানাডা এই দেশগুলো ফিলিস্তিনকে আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার একটা প্রস্তুতি নিচ্ছে। আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ অধিবেশনে সেই ঘোষণা তারা দেবেন। এখন এই দেশগুলো কি বলে সেগুলো একটা দেখার বিষয়। পুরো আন্তর্জাতিক রাজনীতির মনোযোগ এখন গাজাতেই আছে বলে গণমাধ্যমগুলো জানাচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে ইসরায়েল যে অভিযান শুরু করেছে এই অভিযানটি শুরু হয়েছিল 2023 সালের 7 অক্টোবর। তখন হামাস একটা অভিযান চালিয়েছিল ইসরায়েলে, যেখানে 1200 ইসরায়েলি মানুষ মারা গিয়েছিল এবং 251 জনকে হামাস ধরে নিয়ে গিয়েছিল জিম্মি করে। পরবর্তীতে বিভিন্ন সময়ে যুদ্ধবিরতি এবং আলাপ আলোচনার মাধ্যমে অনেক জিম্মিকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু এখনো পর্যন্ত সেখানে 50 জন জিম্মি আছে বলে জানানো হয়েছে এবং ইসরায়েল ধারণা করছে যে তাদের মধ্যে 20 জন জীবিত রয়েছে। এবং এই যে অক্টোবরের 7 তারিখে হামলার পর বেনিয়ামিন নেতানিয়াহু একটা সর্বাত্মক যুদ্ধ সেখানে শুরু করেন, যে যুদ্ধে ফিলিস্তিনের 61,000-এরও বেশি মানুষ মারা গেছে, যাদের বেশিরভাগই নারী এবং শিশু। গাজাতে ইসরায়েলের তরফ থেকে বিমান হামলা চালানো হয়েছে, স্থল অভিযান চালানো হয়েছে এবং গাজার বিশাল একটা অংশকে ধ্বংসস্তূপে পরিণত করে ফেলা হয়েছে। সেখানে এখনো যেসব মানুষ বসবাস করছে তারা দুর্ভিক্ষের ঝুঁকির মধ্যে রয়েছে। তাদের চিকিৎসার জন্য পর্যাপ্ত পরিমাণ ওষুধ, চিকিৎসা সেবা নেই এবং সেখানে মানবেতর একটা পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। আলোচনা কেমন লাগলো সুপ্রিয় দর্শক? আপনাদের মতামত কমেন্টে জানান এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।